গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু বিগত কয়েকটা ক্লাস জুড়ে তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে কি না পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম। এই পশ্চিমবঙ্গের আমরা কিন্তু ইতিমধ্যেই প্রাকৃতিক যে বিভাগগুলি রয়েছে বা প্রাকৃতিক যে ভাগগুলি রয়েছে সেগুলো সম্পর্কে অবগত হয়েছি। সেখানে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। পশ্চিমবঙ্গের নদী সম্পর্কে জেনেছি, পশ্চিমবঙ্গের জলবায়ু, এছাড়া পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ বা পশ্চিমবঙ্গের যে অবস্থান সেই সম্পর্কে কিন্তু আমরা বিগত ক্লাসগুলিতে জেনে এসেছি। এবং পশ্চিমবঙ্গের যে কৃষিজ ফসল যেমন ধান, পাট, চা, এই যে ফসলগুলো রয়েছে এইগুলো সম্পর্কেও বা এগুলোর যে ভৌগোলিক পরিবেশ কেমন তা সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই পড়ে এসেছি। এবার আমরা অর্থনৈতিক ভূগোলও কিন্তু গত দুটি ক্লাসে শুরু করেছিলাম তোমাদের সাথে আলোচনা। সেখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে। দেখো, শিল্প পড়তে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো শিল্প সম্পর্কে জেনেছি বা অনেকগুলো শিল্পর নাম সম্পর্কে জেনেছি। বলতো কোন কোন শিল্প সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি? ভেরি গুড। লৌহ ইস্পাত শিল্প, এছাড়া পাট শিল্প, বস্ত্র বয়ন শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এই শিল্পগুলি সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই জেনেছি, তাই না? আচ্ছা, এবং গত ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের চ্যাপ্টার পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প রয়েছে সেটা কিছুটা আলোচনা তোমাদের সাথে করেছিলাম। আজকে আমরা সেই পশ্চিমবঙ্গের পর্যটন পার্ট টু, আজকের ক্লাসটা, গত ক্লাসে আমি যে ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প পার্ট ওয়ান ছিল। সেখানে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছিলাম? জেনেছিলাম যে পশ্চিমবঙ্গের এই যে আহ, পর্যটন শিল্প, এই পর্যটন শিল্পের কোন কোন ক্ষেত্রে সেটা প্রযোজ্য, অর্থাৎ কোন কোন ক্ষেত্রকে নিয়ে এই পর্যটন শিল্পটা গড়ে উঠেছে সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। এছাড়া পর্যটনের গুরুত্ব কি সেটাও আমরা জেনেছি। আজকে আমরা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প থেকে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির যে কারণগুলি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। সাথে সাথে আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের কি কি সমস্যা রয়েছে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনাও বা কি, বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বর্তমানে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পর্যটন শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়গুলোই মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে কয়েকটা কোশ্চেন উত্তরের বা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করি। বলতো, সকল শিল্পের মূল শিল্প বলা হয় কোন শিল্পকে? ভেরি গুড। সকল শিল্পের মূল শিল্প বলা হয় কাকে? না, লৌহ ইস্পাত শিল্পকে। তাই আধুনিক যুগকে বলা হয় লৌহ যুগ। যে কোনো শিল্পের প্রাথমিক ভিত্তি তৈরি করতেই কিন্তু লোহার প্রয়োজন হয়, তাই না? তাই সমস্ত শিল্পের জননী বলা হয় কাকে বলতো? লৌহ ইস্পাত শিল্পকে। পশ্চিমবঙ্গে এরকম দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা রয়েছে। কি কি সেই দুটি? ভেরি গুড। একটা হলো বার্নপুর কুল্টি, যেটি স্বাধীনতার আগে তৈরি হয়েছিল, এবং আর একটা হলো কিন্তু ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। মূলত এই দুটি লৌহ ইস্পাত কারখানা থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি লৌহ ইস্পাত উৎপাদন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ যদি তোমরা পড়েছো নিশ্চয়ই, তাহলে সেই কারণগুলো তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বলো তো কয়েকটি কারণ। কাঁচামালের সুবিধা, ভেরি গুড। তাহলে কাঁচামালের সুবিধা, কাঁচামালগুলি কি কি এই লৌহ ইস্পাত শিল্পে বলতো? আকরিক লৌহ, আর কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু হলো কি না এই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, যেগুলো এই পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ দামোদর উপত্যকা অঞ্চলে পাওয়া যায়। ফলে গড়ে উঠেছে দুর্গাপুরে। আর কি রয়েছে না, উন্নত শ্রমিক রয়েছে, মূলধনের যোগান রয়েছে, সরকারি সাহায্য রয়েছে, ইত্যাদির কারণে কিন্তু পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পটা কিন্তু উন্নতি লাভ করেছে,
তাই তো? আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প যে দুটি কারখানার নাম বললাম, কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছে বলতো? এই দুটি শিল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? দামোদর নদীর তীরে। এই দামোদর নদীর তীরে গড়ে ওঠার ফলে এখানে যে ডিভিসি রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখান থেকে কিন্তু জলবিদ্যুৎ খুব সহজেই কারখানাগুলোতে চলে আসে। অর্থাৎ বিদ্যুতের কিন্তু প্রয়োজন হয় বড় বড় কলকারখানায় মেশিনপত্র চালানোর জন্য। তাই তো? তাহলে এগুলোই হচ্ছে উন্নতির কারণ। এছাড়া দেখো, বর্তমানে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন আমাদের যে কয়লাটা পাওয়া যায় দামোদর উপত্যকা অঞ্চলে, সেটা কিন্তু এতটা উন্নত মানের নয়। ফলে যে কয়লাটা বা যে লৌহ ইস্পাতটা উৎপন্ন হয়, সেটা কিন্তু উৎকৃষ্ট মানের হয় না। তাই তো? আর কি আর কি পড়েছিলে তোমরা? পড়েছিলে যে বিভিন্ন শ্রমিক মালিক দ্বন্দ্বের ফলে কারখানা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, বিদ্যুতের মাঝে মাঝে সমস্যার জন্য উৎপাদনের ব্যাঘাত ঘটে। এই সমস্যাগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম বস্ত্র শিল্প সম্পর্কে। বলতো, ভারতের প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে ওঠে? ভেরি গুড, হাওড়ার ঘুষুড়িতে কিন্তু 1818 সালে প্রথম বস্ত্র কারখানা গড়ে ওঠে। অপরদিকে পাট শিল্প আমরা দেখেছিলাম যে পাট শিল্পও কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় গড়ে উঠেছিল প্রথম? হুগলির রিষাড়াতে। কত সালে? না 1855 সালে প্রথম পাট শিল্প কারখানা কিন্তু গড়ে ওঠে হুগলির রিষাড়াতে। দেখো, এই যে পাট শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, এগুলোর উন্নতির পিছনে ঐতিহাসিক কারণ রয়েছে। সে কারণটা কি বলতো? ভেরি গুড। তার কারণ হচ্ছে, তখনকার দিনে ইংরেজরা আমাদের ভারতে শাসন করত, এবং তারাই কিন্তু বিদেশ থেকে নতুন যন্ত্রপাতি এনে এই শিল্পকে প্রতিস্থাপন করেছিল, এবং উৎপাদিত দ্রব্য খুব সহজে হলদিয়া বন্দর রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, এই বন্দরের সাহায্যে কিন্তু বিদেশে রপ্তানি করত। আচ্ছা, আর পাট শিল্পের কাঁচামাল কি? কাঁচা পাট, যেটা আমাদের এই আহ, জলবায়ু অঞ্চলে খুব ভালো উৎপন্ন হয়। তাহলে কাঁচামাল পাওয়ার সুবিধার ক্ষেত্রেও কিন্তু একটা লাভজনক ছিল। কাছাকাছি অঞ্চলে বা পাট শিল্পের জন্য যে প্রচুর জলের প্রয়োজন হয়, সেটা কোত্থেকে পাওয়া যেত? হুগলি নদীর জল ছিল। এই কারণগুলোর জন্য মূলত পাট শিল্প এবং বস্ত্র বয়ন শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে উন্নতি লাভ করেছে। এছাড়া আমরা চা শিল্প পড়েছিলাম তো। বলতো, চা শিল্প মূলত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে গড়ে উঠেছে? ভেরি গুড, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের 3টি জায়গায় কিন্তু এরকম চা শিল্প কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথায় কোথায়? দার্জিলিং পার্বত্য অঞ্চল, ভেরি গুড, আর একটা তরাই অঞ্চল এবং ডুয়ার্স অঞ্চল। এই 3টি জায়গাতেই কিন্তু সব থেকে বেশি কি হয় না, চা কারখানা গড়ে উঠেছে। কারণ কি? এর কারণগুলো হলো, এই শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামাল, অর্থাৎ চায়ের পাতা, সেটা কিন্তু এই উত্তরবঙ্গ অঞ্চলে সব থেকে ভালো হয়। ফলে এই কাছাকাছি অঞ্চলেই কিন্তু শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে। এছাড়া আর কি কারণ রয়েছে পশ্চিমবঙ্গের চা শিল্প উন্নতিতে? বলো। চা বাগিচা, অনেক বড় বড় বাগিচা থাকায় ধরুন এখানে কিন্তু চা শিল্প ব্যাপক উন্নতি লাভ করেছে। ইংরেজদের মাধ্যমে প্রথমে কিন্তু প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই তো? এগুলো আমরা পড়েছিলাম। আর কি পড়েছিলাম না, সুলভ শ্রমিক। সুলভ শ্রমিক বলতে গেলে দেখো, এই তরাই ডুয়ার্স বা দার্জিলিং পার্বত্য অঞ্চলে কিন্তু শ্রমিকরা নেপাল, ভুটান থেকেও কিন্তু পাওয়া যেত, বা তারা কিন্তু কাজ করার জন্য এই অঞ্চলগুলোতে এসে ভিড় জমাতো। ফলে সুলভ শ্রমিক এই চা শিল্পে পাওয়া যায়। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, দার্জিলিং এর চা কিন্তু পৃথিবীতে স্বাদে ও গন্ধে খুবই উন্নত, তাই না? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম স্থানে রয়েছে বলতো চা উৎপাদনে? ভেরি গুড, দ্বিতীয় স্থানে রয়েছে। তাই তো? অপরদিকে প্রথম স্থানে রয়েছে ভারতবর্ষের কোন রাজ্য চা উৎপাদনে? আসাম রাজ্য। এই আসামের যোরহাটে কিন্তু গড়ে তোলা হয়েছে চা গবেষণাগার, যেখানে চা সম্পর্কে বিভিন্ন গবেষণা করা হয়। এছাড়া চা উন্নতি প্রকল্প বা পরিকাঠামো উন্নয়নে কোন কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেগুলোও কিন্তু এই অঞ্চলে দেখা হয়। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে চা শিল্প কিন্তু বর্তমানে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কি কি? শ্রমিক মালিকের মধ্যে দ্বন্দ্ব, চা বাগিচাগুলিতে শ্রমিকদের মাইনে খুব কম হওয়ার জন্য তারা কিন্তু মাঝে মাঝে ধর্মঘট করছে। তাই তো? আর কি হচ্ছে না, আন্তর্জাতিক স্তরে শ্রীলঙ্কা, কেনিয়া, চীন, এরা কিন্তু উৎকৃষ্ট মানের চা উৎপন্ন করছে বর্তমানে। ফলে আন্তর্জাতিক বাজারে এদের চাটা বেশি পৌঁছে যাচ্ছে।
ফলে আমাদের যে মার্কেট বা আমাদের যে বাজার, দেশীয় বাজার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আন্তর্জাতিক বাজারও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো সমস্যা। বলতো টি বোর্ড ভারতের কোথায় অবস্থিত? টি বোর্ড, ভেরি গুড। টি বোর্ড কিন্তু পশ্চিমবঙ্গের যে কলকাতা শহর রয়েছে, সেই কলকাতা শহরে টি বোর্ডটা কিন্তু স্থাপন করা হয়েছে। এটাও তোমরা কিন্তু মনে রাখবে। বাগিচাগুলি বা বাগিচা কারখানাগুলি কি হয় না, সে আধুনিক ছোঁয়ায় এখনো আসেনি, সেই পুরোনো দিনের যন্ত্রপাতি থেকে গেছে, পরিকাঠামো এখনো সেই পুরোনো দিনের, ফলে উৎপাদন কম হয়, এটিও একটি সমস্যা, তাই তো? তবে এই চা শিল্পের কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ চা কিন্তু প্রায় প্রতিটা মানুষই পান করে। আমরা দূর থেকে কেউ আমাদের বাড়িতে আসলে কি বলি? তাকে না চা তাকে অফার করি বা চা তাকে দান করি যে চা খান। কিন্তু এর কারণ কি? কারণ চা কিন্তু শরীরের ক্লান্তি বা শরীরের যে দুর্বলতা, এগুলোটা কিন্তু অনেকটা কাটাতে সাহায্য করে। ফলে কি হবে না, বাগানগুলি আধুনিকীকরণ করতে হবে, প্যাকেজিং ব্যবস্থার উন্নতি করতে হবে, আন্তর্জাতিক স্তরে প্রচার বাড়াতে হবে, তাহলে কিন্তু এই চা বাগিচাগুলি দিনের পর দিন উন্নতি ঘটবে। আচ্ছা, আর কি পড়েছিলাম আমরা? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোন কোন ক্ষেত্রে জড়িত বলতো? ভেরি গুড, চালকল আর ফল প্রক্রিয়াকরণ, মাংস, ডেয়ারি শিল্প বা মিষ্টি, এছাড়া খাদ্যদ্রব্য ইত্যাদি কিন্তু হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত। বর্তমানে যে কটা শিল্প উন্নতি লাভ করছে, তাদের মধ্যে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই শিল্প দিনের পর দিন কিন্তু খুব বাড়ছে। কেন বাড়ছে? কারণ বর্তমানে ছোট ছোট পরিবার, মানুষের কাজের চাপ বেশি ইত্যাদির কারণে মানুষ কিন্তু ফোনের মাধ্যমে খুব সহজেই একটা খাবার অর্ডার করে দিচ্ছে। ফলে কি হচ্ছে না, সেটা প্যাকেটিং করছে বা তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এর জন্য প্রচুর কর্মসংস্থান যেমন হচ্ছে, তেমন কিন্তু কি হচ্ছে না, এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটাও কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার 12টি কিন্তু ফুড পার্ক তৈরি করেছে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই অবধি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। এর আগে আমরা পড়েছিলাম যে পশ্চিমবঙ্গের কোন কোন ক্ষেত্রে পর্যটন শিল্পগুলি গড়ে উঠেছে। কোন কোন ক্ষেত্রে? সমুদ্র সৈকত, পাহাড় পর্বত, ঐতিহ্যবাহী স্থান, স্থাপত্য বা ধর্মীয় স্থান, সমস্ত কিন্তুই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটাতে রয়েছে। এই জন্যে পশ্চিমবঙ্গকে কি বলা হয় বলতো? রূপসী বাংলা বলা হয়। দেখো, পশ্চিমবঙ্গ ভারতের এমন একটা রাজ্য যেখানে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং উত্তরে রয়েছে কিন্তু হিমাচল প্রদেশ। এই কারণে পশ্চিমবঙ্গকে কি বলা হয় না, সমুদ্র হিমাচল বলা হয়, তাই না? যেমন সমুদ্রের যেমন সীমা রয়েছে, তেমনি হিমালয় পর্বতেরও সীমা রয়েছে। আজকে আমরা পড়বো স্টুডেন্ট পশ্চিমবঙ্গের পর্যটন যে শিল্প রয়েছে, সেই পর্যটন শিল্পে উন্নতির কারণ সম্পর্কে। দেখো, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ, 1 নম্বর কি রয়েছে দেখো? ঐতিহাসিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গ পূর্বতন ব্রিটিশ রাজধানী কিন্তু ছিল কলকাতা, তাই না? ব্রিটিশরা যখন ভারতবর্ষ চালাতো, তখন ভারতবর্ষ যখন শাসন করতো, তখন 1911 সালের আগে অবধি কি ছিল না, কলকাতা ছিল কিন্তু ব্রিটিশদের রাজধানী। এছাড়া ফরাসি উপনিবেশে চন্দননগর ছিল, ফরাসিরা কোথায় থাকতেন? চন্দননগরে। সেখানে নানা রকম কিন্তু ঐতিহ্য ঐতিহ্য যে রয়েছে বা ঐতিহাসিক যে ঐতিহ্য রয়েছে, সেগুলো কিন্তু স্থাপত্য এখনো লক্ষ্য করা যায়। এর ফলে কি হয়? একে ঘিরে কিন্তু পর্যটন শিল্পের বিকাশ ঘটছে দিনের পর দিন। তাহলে পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প উন্নতির কারণ, তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণও রয়েছে। তার কারণ কি? ঐতিহাসিক যে স্থাপত্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আজও মানুষকে মানুষকে আকর্ষণ করে। দ্বিতীয়ত কি? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। দেখো, পশ্চিমবঙ্গে একদিকে যেমন সুউচ্চ পর্বত রয়েছে, রয়েছে তো পর্বত। কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের সুউচ্চ পর্বত? হিমালয়ে। কোথায় সেটা? দার্জিলিং বা তোমার কালিম্পং, এই জায়গাগুলোতে কিন্তু সুউচ্চ পর্বত রয়েছে। আবার ঢেউ খেলানো মালভূমি রয়েছে। কোন দিকে রয়েছে পশ্চিমবঙ্গের? পশ্চিম দিকে কিন্তু রয়েছে ঢেউ খেলানো মালভূমি এবং দিগন্ত বিস্তৃত সমতল ভূমির অপূর্ব মিশ্রণ।
তাহলে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে কিন্তু তোমার পর্বত রয়েছে, সমভূমি রয়েছে এবং মালভূমিও রয়েছে। অর্থাৎ ভূপ্রকৃতি পড়তে গেলে আমরা যে ভূমির বৈচিত্র্য দেখি না, যে তিন ভাগে ভাগ করা যায়, পর্বত, মালভূমি, সমভূমি, এই তিনটি অবস্থানই কিন্তু কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। তাই দেশি ও বিদেশি পর্যটকরা এখানে বারে বারে ছুটে আসে। যেমন দার্জিলিং এর প্রধান শিল্প হলো কিন্তু পর্যটন। দার্জিলিং একটা শহর বা দার্জিলিং একটা জেলা। এই জেলাটা কিন্তু পুরোটাই পর্যটন শিল্পের উপরে নির্ভর করে থাকে। মানুষ সেখানে ঘুরতে যাচ্ছে, ফলে সেখানে অর্থনৈতিক যে দিক বা অর্থনৈতিক যে ইনকামটা, সেটা কিন্তু পুরোটাই পর্যটনের মাধ্যমে হয়। তাই পর্যটন শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করেছে বহুদিন আগে থেকেই। তাই তো? তাহলে ১ নম্বরে আমরা কি পড়লাম? ঐতিহ্য, ঐতিহাসিক ঐতিহ্য বা ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। আচ্ছা, মালভূমির কথা বললাম। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন কোন স্থান বা কোন কোন জেলাগুলোতে বলো মালভূমি রয়েছে? পুরুলিয়া। দেখো, পুরুলিয়া কিন্তু যে জেলাটা, সেটা কিন্তু পুরোটাই মালভূমি অঞ্চল। এবং বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোর কিছু কিছু অংশ কিন্তু মালভূমির অন্তর্গত। মনে থাকবে। এরকমও পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোপুরি মালভূমি অঞ্চল? তখন তোমাদের উত্তর কি হবে? পুরুলিয়া জেলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্বাস্থ্যকর জলবায়ু। দার্জিলিং পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালে মৃদু উষ্ণ মনোরম আবহাওয়া ও শীতকালে পশ্চিমের মালভূমিতে মৃদু শীতল আবহাওয়া স্থানীয় ও বিদেশি পর্যটকদের কিন্তু আকর্ষণ করে। কোনো একটা স্থান যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, সেখানে কিন্তু একটা আবহাওয়ারও কিন্তু কি থাকে, যে আবহাওয়ারও কিন্তু একটা লক্ষণ থাকে, যে সেটা কি ধরনের হয়। ধরো একটা অঞ্চলে প্রচন্ড গরম, সেখানে কি ট্যুরিজম ভালো হবে বা সেখানে কি পর্যটকরা বেশি যাবে? যাবে না। কোথায় যাবে? না, যেখানে মনোরম পরিবেশ বা মৃদু গ্রীষ্মকাল, এছাড়া ঠান্ডার প্রকোপ বেশি, সেই সব অঞ্চলে কিন্তু মানুষ বেশি ঘুরতে যায়। তাই না? তোমরা পাহাড় পর্বতে নিশ্চয়ই ঘুরতে গেছো। সেখানে ওয়েদার কেমন? সেখানে ওয়েদার কিন্তু ঠান্ডা ওয়েদার। তাই না? ফলে এই অঞ্চল ওয়েদার গুলো কিন্তু মানুষের বা বিদেশি বা দেশি পর্যটকদের কিন্তু ব্যাপকভাবে আকৃষ্ট করে। ৪ নম্বর পয়েন্ট কি রয়েছে? সমুদ্রের অবস্থান। পশ্চিমবঙ্গে আগেই বলেছি যে যেমন পাহাড় পর্বত রয়েছে, তেমন কি রয়েছে? সমুদ্রের অবস্থানও রয়েছে। বঙ্গোপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্যকর মনোরম জলবায়ু, সমুদ্রের সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যটকদের কিন্তু টানে। তোমরা নিশ্চয়ই যখন কেউ, আচ্ছা আগে বলো তো, যে সমুদ্রের অবস্থান বা সমুদ্রের পাশাপাশি অঞ্চলে পর্যটন শিল্প গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে? বকখালি। আচ্ছা, ভেরি গুড। আর মন্দারমণি, দীঘা, তাজপুর, এই অঞ্চলগুলো কিন্তু সাগরদ্বীপ, এই অঞ্চলগুলোতে কিন্তু মনোরম জলবায়ু, এছাড়া এই যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে কি সূর্যোদয় এবং সূর্যাস্ত কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই জন্যে কি হয় না, দীঘা, শঙ্করপুর, জুটপুর, মন্দারমণি, বকখালি, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার বা সুন্দরবনে কিন্তু পর্যটকরা প্রায়শই এই দৃশ্য উপভোগ করতে কিন্তু আসে। তাহলে সমুদ্রের অবস্থানের জন্য পশ্চিমবঙ্গের পর্যটন বিখ্যাত হয়েছে, পর্বতের জন্য, স্বাস্থ্যকর জলবায়ুর জন্য। তাই তো? এগুলো কিন্তু মনে রাখবে। আর কি রয়েছে? ধর্মীয় কারণ। দেখো, সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা বিখ্যাত একটা মেলা, যেখানে প্রায় ১০-১৫ লক্ষ মানুষের কিন্তু সমাগম ঘটে। কপিল মুনির আশ্রম তোমরা সকলেই নাম শুনেছো, সাগরদ্বীপে রয়েছে। সেখানে কিন্তু প্রতি বছর গঙ্গাসাগর মেলা হয় এবং এটিই কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। এছাড়া ফুরফুরা শরীফ মেলা, শান্তিপুরের রাস মেলা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের কিন্তু সমাগম হয়। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা সুপ্রাচীন কাল থেকে কিন্তু তীর্থ যে যাত্রী আছে, তাদের কিন্তু আকর্ষিত করে। দেখবে, তোমরা নিশ্চয়ই অনেকে মায়াপুরে ঘুরতে গেছো, গেছো তো? সেখানে কি রয়েছে? সেখানে কিন্তু ইস্কন মন্দির রয়েছে, শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে এবং ইস্কনের মন্দির রয়েছে। তাহলে সেখানে তো হাজার হাজার মানুষ প্রায় প্রতিদিনই যাচ্ছে তীর্থক্ষেত্রে বা ধর্মীয় কারণে। তাহলে সেটাকে কেন্দ্র করেও কিন্তু কি হয়েছে না, পর্যটন শিল্প কিন্তু গুরুত্ব বা
উন্নতি লাভ করছে। থাকা ও বেড়ানোর সুবন্দোবস্ত, সরকারের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ট্যুরিজমের পক্ষ থেকে কি করা হয়েছে, ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ নিজস্ব লজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু স্থাপন করা হয়েছে। এরা ভ্রমণার্থীদের থাকা ও বেড়ানোর সুবন্দোবস্ত করে থাকে। অর্থাৎ সরকারের তরফ থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ঘর বাড়ি বানানো হয়েছে পর্যটন কেন্দ্রেতে। সেখানে কি হয় না, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কিন্তু থাকা খাওয়ার সুবিধা রয়েছে। এর ফলে কি হচ্ছে না, পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প সেটা কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। আচ্ছা, আর কি রয়েছে, উৎসব, কলকাতায় দুর্গাপুজো। কলকাতায় না প্রায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা বাংলা জুড়েই কিন্তু দুর্গাপুজো হয়। তবে কলকাতায় দুর্গাপুজোটা একটু জাঁকজমক করে হয়। ফলে এই দুর্গাপুজোতে কিন্তু বহু মানুষের ভিড় বা সমাগম ঘটে। শান্তিনিকেতনের পৌষ মেলা দেখো ছবিতে, এবং পৌষ মেলাতে কিন্তু অসংখ্য মানুষ, দোলের সময় যে মেলাটা হয়, অসংখ্য মানুষ এই শান্তিনিকেতনে গিয়ে উপস্থিত হয় পৌষ মেলা উপভোগ করতে। এছাড়া চন্দননগর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মেলা, কোচবিহার বা শান্তিপুরে রাস মেলা, কেঁদুলির জয়দেব মেলা ইত্যাদি ঘিরে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে। তাই তো উৎসবে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আহ, আসে উৎসব উপভোগ করতে। এছাড়া ৮ নম্বর কি রয়েছে না, সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্র কি রয়েছে, যেমন কলকাতা, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের সংস্কৃতির পীঠস্থান। শান্তিনিকেতনে কি রয়েছে না, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে তৈরি শান্তিনিকেতন, সেখানে কিন্তু অসংখ্য মানুষ তাদের মনের শান্তি বা পড়াশোনার জন্য কিন্তু আসে। কলকাতা শহরেও কিন্তু অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও কিন্তু মানুষ পড়াশোনার জন্য আসে। তাই সংস্কৃতির পীঠস্থান কিন্তু কলকাতা শহর এবং শান্তিনিকেতন। দেশ বিদেশের পর্যটক কিন্তু এখানে আসে এই সংস্কৃতির কেন্দ্রে। তোমরা ছবিগুলো দেখো, এই দুর্গাপুজোর ছবি বা এটা শান্তিনিকেতনের ছবি। তাহলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প উন্নতির কারণের পিছনে পাহাড় পর্বতের বৈচিত্র্য, ঐতিহাসিক স্থান, এছাড়া সাংস্কৃতিক কেন্দ্র, উৎসব, ধর্মীয় আচার আচরণ ইত্যাদি রয়েছে। সাথে সাথে আর কিছু কিন্তু জিনিস রয়েছে যেগুলো কিন্তু পর্যটনদের আকর্ষণ করে পশ্চিমবঙ্গে। কি কি সেগুলো দেখো, অন্যান্য ক্ষেত্রে কি, যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্থিতাবস্থা। নাম্বার ২, কলকাতা শহর বন্দরের উপস্থিতি, যাতায়াতের সুবিধা, রাস্তাঘাট ভালো, বন্দর রয়েছে, ফলে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের কিন্তু আসা যাওয়ার খুবই সুবিধা হয়। দেখো, যদি আসা যাওয়ার সুবন্দোবস্ত না থাকে তাহলে পর্যটন শিল্পটা তো উন্নত হবে না। কারণ পর্যটক কারা, যারা বিদেশ থেকে বা দেশের অন্য প্রান্ত থেকে সেই স্থানে আসবে। তাহলে কলকাতা শহর খুবই উন্নত এবং বন্দর রয়েছে, যাতায়াতের জন্য সুবিধা। ফলে শিল্প যে রয়েছে পর্যটন শিল্প সেটা কিন্তু উন্নতি লাভ করছে। আর কি রয়েছে, গ্রামীণ সভ্যতার বৈচিত্র্য। দেখবে বিষ্ণুপুরে টেরাকোটার যে মন্দির, গ্রামীণ সব মন্দির রয়েছে। এছাড়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি গ্রামীণ অঞ্চলগুলিতে কিন্তু অনেক মানুষ পর্যটনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। ৪ নম্বর কি, শৈল শহর অর্থাৎ বরফের শহর। বরফ লক্ষ্য করা যায় কোথায় গেলে, দার্জিলিং, কালিম্পং, মিরিক ইত্যাদির জন্য পর্যটন শিল্পের কিন্তু পশ্চিমবঙ্গে বিকাশ ঘটেছে। তাহলে এই যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো মূলত কি না, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প উন্নতির কারণগুলো কি কি। তোমরা কিছু পয়েন্ট অবশ্যই মুখস্থ করে রাখবে, যেমন কি ঐতিহাসিক কারণ বা সাংস্কৃতিক, এছাড়া ধর্মীয় আচার আচরণ, উৎসব, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখবো। আচ্ছা, পশ্চিমবঙ্গের পর্যটনের গুরুত্ব কি। তোমরা তো এতক্ষণ পর্যটন সম্পর্কে অনেক কিছু জানলে, আগের ক্লাসেও জেনেছো, এই ক্লাসেও জেনেছো। পর্যটন সম্পর্কে তোমরা জেনে তোমাদের কি মনে হয় যে এই শিল্পের গুরুত্ব কি, অর্থাৎ এই শিল্পের আহ, ফলে কি কি সুবিধা হয়, সেগুলো তোমরা বলো তো। দেখো, ১ নম্বর রয়েছে কি না, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ব্যবস্থার কিন্তু দিনের পর দিন উন্নতি ঘটে। কি, এক স্থান থেকে অন্য স্থানে মানুষ যাচ্ছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় হবে, হোটেলে, রেস্টুরেন্টে হবে। তাদেরও কিন্তু আর্থিক একটা ইনকাম হচ্ছে। ফলে সেই অঞ্চলের মানুষের কিন্তু একটা কাজ পায় বা আর্থিক বিকাশ কিন্তু তাদের ঘটে।
এক নম্বর। তৃতীয়ত কি, পরিকাঠামোর উন্নতি ঘটে। রাস্তাঘাট, এছাড়া ঘরবাড়ি, হোমস্টে বা হোটেলগুলো কিন্তু তাদের পরিকাঠামো আস্তে আস্তে উন্নত করছে। কেন করছে? কারণ আগে থেকে যখন তাদের দেখবে পর্যটনের জন্য তাদের ইনকামটা যথেচ্ছ হচ্ছে, তখন কিন্তু তারা তাদের পরিকাঠামো বাড়াবে। কর্মসংস্থানের সুযোগ বাড়ে। অসংখ্য মানুষ কিন্তু বর্তমানে গাইডের কাজ করে। অর্থাৎ নতুন কোনো স্থানে তুমি গেলে সেখানে তুমি সবকিছু চিনবে না, বা সেখানকার কি কি ইতিহাস রয়েছে সেটা তুমি জানবে না। তাহলে একটা গাইড নিলে কিন্তু সে কিন্তু তোমাকে সেখানকার বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাতে পারবে। সাথে সাথে সেই অঞ্চলের যে ঐতিহাসিক বিবরণ বা কি কি সেখানকার বিখ্যাত রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করবে। ফলে মানুষের কর্মসংস্থান বাড়ছে। শুধু কি গাইড না, হোটেল রেস্টুরেন্টে অসংখ্য মানুষ কাজ পাচ্ছে। ভ্রাতৃত্ববোধ বাড়ে। নাম্বার 4, ভ্রাতৃত্ববোধ কথার অর্থ কি? ভাই, অর্থাৎ একজনের সাথে আরেকজনের কিন্তু সম্পর্কটা ভালো হয়। আমরা যখন এখান থেকে পাহাড় বা পর্বত অঞ্চলে যাই, সেখানকার মানুষরা কিন্তু আমাদের কাছের করে নেয়, বা আমরাও কিন্তু দেখবে তাদের সাথে খুব খোলা মনে মিশি। ফলে আমাদের সাথে তাদের কিন্তু একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক গড়ে উঠছে। এছাড়া আর কি গুরুত্ব রয়েছে? কিছু ক্ষেত্রে পরিবেশ ও জীববৈচিত্র্যের উন্নতি ঘটে। পর্যটনের বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু বা সরকারের তরফ থেকে কিন্তু সেই স্থানে সচেতনতামূলক বিভিন্ন প্রকল্প গড়ে তোলা হয়। ফলে জীববৈচিত্র্য যেমন একদিকে রক্ষা পায়, তেমনি পরিবেশও কিন্তু সুস্বাস্থ্যকর হয়ে ওঠে। এগুলো হলো পর্যটনের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্ব। এরপরে আমরা পড়ব পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের বর্তমান কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখো, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যা। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের প্রধান প্রধান সমস্যাগুলি হলো: ১ নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। আমাদের এখনো অনেক গ্রামাঞ্চলে বা পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্যে যে রাস্তাঘাট বা যোগাযোগ মাধ্যম রয়েছে, সেগুলো কিন্তু অতটা উন্নত না হওয়ার জন্যে সেই স্থানগুলো বা পর্যটন শিল্প কিন্তু দিনের পর দিন আরো হারিয়ে যাচ্ছে। আগে পর্যটন হতো, কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোতে কিন্তু আর যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন উন্নত না হওয়ায় সেই পর্যটন শিল্পগুলো মার খাচ্ছে। ফলে সেখানকার স্থানীয় মানুষরাও কিন্তু সমস্যায় পড়েছে। তাই তো, তাদেরও আর্থিক ইনকাম বা তাদের ইনকাম হবে না। তারা কর্মসংস্থান থেকে কর্মহীন হয়ে যাবে। দ্বিতীয়ত কি, পর্যটন কেন্দ্রে দালাল রাজ। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, বর্তমানে বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু দালাল রাজ চলে। দেখবে অনেক পর্যটন কেন্দ্র আগে থেকে হোর্ডিং বা অ্যাড দেয়, তোমরা সেই ফাঁদে পা দিয়ে ফেলি বা আমরা দিয়ে ফেলি। কিভাবে? না, হোর্ডিং দেখে আমরা ফোন করলাম যে আমরা এই স্থানে অমুক তারিখে আপনার ওখানে যাচ্ছি, বলে কিছু টাকা অ্যাডভান্স ওনারা নিয়ে নেন থাকা খাওয়ার জন্য। কিন্তু আমরা গিয়ে দেখলাম সেই স্থানে ওরকম কোনো হোটেল নেই। ঠিক আছে? এরা একটা দালাল রাজ চলে। এছাড়া গাইড নিতে গেলেও একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তারা বেশি টাকা চেয়ে বসে। এছাড়া কোনো পর্যটন কেন্দ্রে গেলে আমরা কোনো লোকের মাধ্যমে গেলে তিনি কিন্তু কাটমানি বা কি বলে এক্সট্রা টাকা কিন্তু তিনি চান। এইগুলোকে কিন্তু বলা হয় দালাল রাজ। ঠিক আছে? পর্যটন কেন্দ্রে কিন্তু এই ব্যবসাগুলো বর্তমানে বেড়ে যাওয়ার ফলে অনেক পর্যটন কেন্দ্রে মানুষ যেতে চাইছে না। কারণ কি? কারণ তারা জানে সেই পর্যটন কেন্দ্রে তারা গেলে তারা কিন্তু ঠকে যাবে। তাদের অর্থটা বেশি খরচ হয়ে যাবে। এটাও একটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ সমস্যা। ৩ নম্বর দেখো কি রয়েছে? পর্যটন কেন্দ্রে সংস্কারের অভাব। যেমন বিষ্ণুপুরের মন্দিরের বহুদিন সংস্কার হয়নি। দেখো, এই যে দুটো মন্দির, বিষ্ণুপুরে কিন্তু এরকম অসংখ্য মন্দির রয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম অসংখ্য মন্দির রয়েছে, যেগুলো কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে নাম করতে পারত। কিন্তু বহুদিন ধরে সংস্কার বা সরকারের তরফ থেকে সেরকম সদিচ্ছা না দেখানোর জন্য এই মন্দিরগুলো পুরনো হয়ে পড়ায় সেখানে কিন্তু আর পর্যটন শিল্পটা তেমন ভাবে গড়ে ওঠেনি। ৪ নম্বর কি রয়েছে? আধুনিক সুযোগ সুবিধার অভাব। যেমন হোটেলে সুইমিং পুল, বাতানুকূল ঘর অর্থাৎ এসি। মানুষ দিনের পর দিন কি স্বাচ্ছন্দ্য বোধের জন্য বা আরামদায়ক লাভের জন্য কিন্তু দিনের পর দিন কি করছে? না, পরিকাঠামোগত উন্নয়ন চাইছে। এর ফলে মানুষ বেশি অর্থ খরচ করতেও রাজি, কিন্তু সে তার যথেচ্ছ পরিষেবাটা পাওয়ার আশা করে। বর্তমানে হোটেলে সুইমিং পুল বা বাতানুকূল ঘর এগুলো কিন্তু কমন জিনিস।
তবে কিছু কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, সেসব স্থানে কিন্তু এরকম সুযোগ সুবিধা না থাকার জন্য সেখানে শিল্পটা কিন্তু তত বেশি উন্নতি লাভ করতে পারছে না। আর কি রয়েছে দেখো 5 নাম্বার, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যা কি কি? দার্জিলিং ও ডুয়ার্সে নানা সময় বন্ধ, ধর্মঘট, জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাস রাজ্যের পর্যটনকে কিন্তু ক্ষতি করে চলেছে। বর্তমানে কিন্তু এই দার্জিলিং এবং ডুয়ার্সে রাজনৈতিক স্থিতিরতা বজায় রয়েছে, আগামীতে আশা করি বজায় থাকবে। কিন্তু আজ থেকে প্রায় 4-5 বছর আগে দার্জিলিং এর মাঝেসই কিন্তু কি হতো না, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে ধর্মঘট দেখা দিত, জঙ্গলমহলেও মাওবাদীদের সন্ত্রাসের ফলে সেখানে পর্যটনরা যেতে ভয় পেত। এই কারণগুলো কিন্তু পর্যটন শিল্পকে সমস্যার সম্মুখীন করে। 6, পরিচ্ছন্নতার অভাব, বিশেষত প্লাস্টিক ও পলিথিন দূষণ। বর্তমানে কোনো স্থান যদি খুব জনপ্রিয় হয়ে যায়, সেখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে গিয়ে ভিড় দেখায় পর্যটনের উদ্দেশ্যে। ফলে সেই স্থান যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কি হবে, দূষিত হয়ে যাবে। দেখো তোমরা ডান দিকে একটা ছবি দেখো, এটা একটা সাগরের ছবি, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, যেখানে কিন্তু অসংখ্য প্লাস্টিকের বোতল নোংরা কিন্তু পড়ে রয়েছে। ফলে এগুলো যদি মানুষ দেখে, সে কি পরের বারে আর আসবে এখানে ভ্রমণে? আসবে না। তাহলে পর্যটন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের নিজেদেরই কর্তব্য। 7 নম্বর, কিছু ভুঁইফোড় পর্যটন সংস্থার দ্বারা পর্যটকদের প্রতারণা করা হচ্ছে। অর্থাৎ পর্যটনের জন্য অ্যাড দিচ্ছে, কিন্তু আদৌ তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। ফলে পর্যটকরা যদি তাদের মাধ্যমে কোনো জায়গায় স্থানে ঘুরতে যায় বা বিদেশেও যায়, বা বিদেশে ঘুরতে গেল বা সেখানে দেখলো যে এই সংস্থা তাদের সাথে প্রতারণা করেছে, এরকম হামেশাই হচ্ছে। ফলে পর্যটন শিল্প কিন্তু দিনের পর দিন মার খাচ্ছে। 8 নম্বর, দক্ষ গাইডের অভাব। অর্থাৎ এই যে গাইড, তার কিন্তু সেই স্থান সম্পর্কে নলেজ থাকা দরকার যথেষ্ট। কিন্তু বর্তমানে কি হবে না, টাকার ইনকামের সহজ রাস্তা হওয়ায় পর্যটন কেন্দ্রের যে কোনো মানুষ কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারাই কিন্তু গাইড হয়ে যাচ্ছে। ফলে তাদের কিন্তু নলেজ তেমন থাকছে না সেখানকার ইতিহাস সম্পর্কে। এটাও কিন্তু একটি পর্যটন শিল্পের সমস্যা। আচ্ছা, এরপর আমরা দেখব গৃহীত ব্যবস্থা, অর্থাৎ সরকারের তরফ থেকে পর্যটন শিল্পকে উন্নত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। 1, পর্যটন শিল্প উন্নতির জন্য সরকার স্থাপন করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখো এরকম ভাবে অ্যাড দেওয়া হয়। এই সংস্থার ওয়েবসাইটে জেলাভিত্তিক দ্রষ্টব্য স্থান, থাকার জন্য হোটেল, লজ প্রভৃতি সংক্রান্ত তথ্য কিন্তু পাওয়া যায়। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের যে ওয়েবসাইটটা রয়েছে, সেখানে গেলে আমরা প্রতিটা জেলা ভিত্তিক আলাদা আলাদা কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা, অর্থাৎ হোটেল লজ সরকারিভাবে কি রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে আমরা তথ্য হাতে পাচ্ছি। ফলে কি হচ্ছে না, মানুষ কিন্তু ফ্রড বা দালাল চক্রের হাত থেকে খুব সহজেই বাঁচতে পারছে, তাই তো? এর ফলে পর্যটন শিল্পটা কিন্তু আরো দিনের পর দিন উন্নতি লাভ করবে। দ্বিতীয়ত কি না, পরিকাঠামোর উন্নতির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, অর্থাৎ সেখানে হোটেল, রাস্তাঘাট সমস্ত কিছুর কিন্তু একটা উন্নতি লাভের চেষ্টা চলছে। 3, কি রয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। জাতীয় স্তরে দেখবে বিভিন্ন টিভিতে অ্যাড দেওয়া বা বিভিন্ন সরকারের তরফ থেকে বিভিন্ন অন্যান্য স্থানে প্রোগ্রাম করা ইত্যাদির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেগুলো দর্শকরা এসে সেখানে আনন্দ উপভোগ করতে পারে, সেগুলো কিন্তু প্রচার করা হচ্ছে, যার ফলে মানুষ কিন্তু দিনের পর দিন এই শিল্পের প্রতি আরো আগ্রহ দেখাচ্ছে। আর কি পয়েন্ট রয়েছে দেখো, 4 নম্বর কি পয়েন্ট, পশ্চিমবঙ্গের পর্যটনের প্রচারের উদ্দেশ্যে কলকাতায় পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। দেখো এই যে পর্যটন মেলা, অর্থাৎ এখানে আসলে তুমি পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক কোন জেলায় কোন কোন দর্শনীয় স্থান রয়েছে বা যাওয়া থাকা খাওয়ার কিছু বন্দোবস্ত রয়েছে, তুমি কিন্তু খুব সহজেই জানতে পারবে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলিতে বাংলো, ইউথ হোস্টেল বানানো হচ্ছে। 5 নম্বর। 6 নম্বর কি রয়েছে, পর্যটন কেন্দ্রের জন্য নতুন নতুন এলাকা চিহ্নিত করে তার উন্নয়ন ঘটানো হচ্ছে সরকারের তরফ থেকে। আর 7 নম্বর কি রয়েছে না, বুকিং এর জন্য প্রায় প্রতিটি শহরেই বুকিং কেন্দ্র কিন্তু গড়ে তোলা হয়েছে।
অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বড় বড় শহরগুলো রয়েছে সেই বড় বড় শহরগুলোতে কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে আগে থেকে বুকিং করার জন্য সুবন্দোবস্ত রয়েছে এবং সরকারের তরফ থেকে কিন্তু এটা দেখভালও করা হয় যাতে ফ্রড হয়ে যায় বা দালালরাজের হাতে কেউ না পড়ে। আগে থেকে বুকিং করলে কি হবে না, সেই স্থানে তুমি সেই সঠিক সময়ে কিন্তু উপস্থিত থাকতে পারবে, তাই না? তাহলে এই যে প্রকল্পগুলো বা এই যে শিল্পের উন্নতির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেগুলো কিন্তু তোমরা জানলে এবং ভালো করে এগুলো পড়বে। আচ্ছা, এবারে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সম্ভাবনা, অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনা কি। দেখো আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু একটা ঐতিহ্যবাহী রাজ্য। একদিকে যেমন কি হয়েছিল না, ইংরেজরা এসে বিভিন্ন স্থাপত্য গড়ে তুলেছে, ঐতিহাসিক একটা ঐতিহ্য ছিল, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সমুদ্র রয়েছে, পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তাই প্রাকৃতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বৈচিত্র্য কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এই পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি রয়েছে। এখানে রয়েছে অসংখ্য স্থাপত্য কেন্দ্র, ঐতিহাসিক স্থান, মসজিদ, মন্দির। তাহলে আমরা যদি পরিকাঠামো উন্নত করি, পর্যটকদের নিরাপত্তা দান দিতে পারি বা পর্যটন কেন্দ্র সম্পর্কে সব রকম সঠিক তথ্য প্রদান বা জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে প্রচারের মাধ্যমে দর্শকদের বা দর্শনার্থীদের আকর্ষণ করি, তাহলে কিন্তু এই শিল্পের যে ভবিষ্যৎ সেটি কিন্তু খুবই উজ্জ্বল, তাই তো? ভেরি গুড। দেখো স্টুডেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ, কি কি সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি সেটা সম্পর্কে। আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আমি তোমাদের সাথে দুটো ক্লাসের মধ্যে পর্যটন শিল্প কিন্তু আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে আলোচনা করব। তার আগে আজকে যতটা পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা একটু আমরা দেখে নিই, চলো। আচ্ছা, 1 নম্বর তোমরাই বলবে, পর্যটনের গুরুত্ব আলোচনা করো। কি কি গুরুত্ব রয়েছে? ভেরি গুড। স্থানীয়দের আর্থিক উন্নতি ঘটে, কর্মসংস্থান ঘটে, সৌভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, তাই তো? এগুলো কিন্তু হলো কি না পর্যটন শিল্পের গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এটা কিন্তু পরীক্ষায় তোমার 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বারও কিন্তু আসতে পারে এগুলো, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে তোমাদের, শুধু পয়েন্টগুলো বলো। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, অর্থাৎ ভূ বৈচিত্র্য রয়েছে, সমভূমি, মালভূমি, পর্বত, সমুদ্র সবই রয়েছে এখানে। আর কি হয় না, ধর্মীয় স্থান রয়েছে প্রচুর। আর কি, ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, উৎসব হয়, এছাড়া কি হয় না সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, ইত্যাদির কারণে কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প দিনের পর দিন উন্নতি লাভ করছে, তাই তো? এগুলো আমরা জেনেছি। 3, পর্যটন শিল্পের সমস্যা বলো, দুটো পর্যটন শিল্পের সমস্যা বলো তো। ভেরি গুড। পরিকাঠামোগত অনুন্নতি, এছাড়া আর কি রয়েছে না দালাল চক্র চলে, ফলে মানুষ ঠকে যাওয়ার ভয় থাকে। এগুলো হচ্ছে কি পশ্চিমবঙ্গের শিল্পের সমস্যা। আর কি কি সমস্যা হতে পারে? যথেষ্ট নিরাপত্তা কিন্তু করা হয় না এই পর্যটন কেন্দ্রগুলিতে, সরি। আচ্ছা, এগুলো হলো সমস্যা। এরপরে সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পশ্চিমবঙ্গ শিল্প উন্নতির ক্ষেত্রে। দেখো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনুযায়ী এখানে বিভিন্ন সরকারি বাংলো বা ঘর নির্মাণ করা হচ্ছে, প্রতিটা শহরে বুকিং কেন্দ্র গড়ে তোলা হয়েছে, তাই তো? সরকারের তরফ থেকে গাইড এবং পর্যটন কেন্দ্রগুলিতে বাংলো, ইউথ সেন্টার কিন্তু গড়ে তোলা হচ্ছে এই পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগুলো আমরা পড়েছি। 5 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রগুলি কি কি বলো, খুব সহজ। দীঘা, মন্দারমণি, তাজপুর, জুটপুর, এছাড়া বকখালি, সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু সমুদ্র সৈকতে পর্যটন কেন্দ্র। অসংখ্য মানুষ কিন্তু প্রায় প্রতিদিনই এই পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু ভিড় জমায়। 6 নম্বর,
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্রগুলি কি কি বলো? দার্জিলিং শহর, আর সান্দাকফু, ফালুট, তরাই ডুয়ার্স অঞ্চল। এখানে কিন্তু প্রায়শই অসংখ্য পর্যটক আসে, শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে তা নয়, দেশ বিদেশের পর্যটকরাও কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রায়শই ছুটে আসে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে পড়বে সকলে মিলে, ঠিক আছে? আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প সম্পর্কে যথারীতি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করব কি না পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে। ততদিনে তোমরা সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।